সরলরেখায় আজকে আমরা শিখব হচ্ছে লম্ব দূরত্ব নির্ণয়ের পদ্ধতি। মানে বিষয়টা কি হবে? বিষয়টা হবে এখন, যদি এবি একটি সরলরেখা হয় আর পি একটি বিন্দু, এবি একটি সরলরেখা, পি একটি বহিস্থ একটি বিন্দু। এখান থেকে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, অর্থাৎ পি কিউ একটা লম্ব অঙ্কন করলাম, তো পি কিউ এর দৈর্ঘ্যটা কি হবে? অর্থাৎ পি কিউ ইকুয়াল হোয়াট? পি কিউ এর দৈর্ঘ্য। এই লম্ব দৈর্ঘ্য বা লম্ব দূরত্ব আমরা আজকে নির্ণয় করা শিখব। এখন সেটা শিখতে গেলে আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে, আমরা জানি যে কোন ত্রিভুজে তিনটি বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে স্থানাঙ্ক জ্যামিতিতে একটা ক্ষেত্রফল নির্ণয় করার পদ্ধতি আছে, যেটা আমরা কোঅর্ডিনেটস ক্লাসগুলোতে, কোঅর্ডিনেটস 15 ক্লাসে আমরা ওটার প্রমাণটা দেখছি, যে ত্রিভুজে যদি তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকে সেই ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করা যায়। আজকে আমরা ওই ধারণাটা এখানে ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। আর আরেকটি ক্ষেত্রফল সূত্রটা আমরা জানি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তারপরে আমরা এই সূত্রটা ব্যবহার করব। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে ধারণা, বিন্দুর স্থানাঙ্কের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল এবং হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এই দুটো ধারণা এখানে ব্যবহার হবে। আর আরেকটি ধারণা ব্যবহার করব আমরা, যেমন আমরা জানি যে খণ্ডিতাংশের সমীকরণ, এটা আমরা বিগত পূর্বের ক্লাসগুলোতে পড়ে আসলাম। এই খণ্ডিতাংশের সমীকরণ যেটা, এই যে এই ফরম্যাটটা, এই ফরম্যাটের সাহায্যে একটা সরলরেখার হচ্ছে লেখচিত্র অঙ্কনের যে ধারণা, অর্থাৎ এক্স এর নিচে এ আছে, এটা দ্বারা আমরা কি বুঝি? যে এক্স অক্ষের খণ্ডিতাংশ এক্স বাই এ, আর ওয়াই বাই বি অর্থাৎ বি দ্বারা বুঝি ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, অর্থাৎ এক্স অক্ষ বরাবর এ দৈর্ঘ্য আর ওয়াই অক্ষ বরাবর বি। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে a0 আর এই বিন্দুর স্থানাঙ্ক হবে 0b। এই দুটো যদি আমরা যোগ করি আমরা এই রেখাচিত্রটা পাবো। এটা হচ্ছে খণ্ডিতাংশের সমীকরণ, এবং এই সমীকরণের ধারণা ব্যবহার করে খুব সহজে যে কোনো রেখা লেখচিত্র অঙ্কন করা যায়। আজকে আমরা এই ধারণাটাও ব্যবহার করব। তা আমরা কি কি ধারণা ব্যবহার করব? ত্রিভুজের ক্ষেত্রফল বিষয়ক দুটি সূত্র, বিন্দুর স্থানাঙ্কের সাহায্যে এবং হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এবং সরলরেখার খণ্ডিতাংশের সমীকরণের ধারণা ব্যবহার করে লেখচিত্র অঙ্কন। এখন আমরা দেখি যে x by plus c equal 0, এটা একটা সরলরেখা। এটা একটা সরলরেখা, এটা তো আমরা বলতে পারি এটা যে কোনো সরলরেখা, অর্থাৎ এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট সরলরেখার সমীকরণ। এখন এই সরলরেখার এই রেখার এত বিন্দু হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয়। অর্থাৎ আমাদের হচ্ছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল 0, আমরা রেখায় পি বিন্দু হতে অঙ্কিত যে লম্বটা আঁকা হবে বা যে লম্বটা আমরা আঁকবো, সেই লম্বের দৈর্ঘ্যটা আমরা আজকে নির্ণয় করব। তা প্রথমে আমরা এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল 0 এই রেখার লেখচিত্রটা এঁকে নিই। তা আঁকতে গেলে যেটা আমরা করব, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে মূল বিন্দু।
এখন আমরা এটাকে খণ্ডিতাংশের ফরম্যাটে দাঁড় করাই। যদি দাঁড় করাই ax প্লাস by প্লাস c ইকুয়াল 0 বা ax by ইকুয়াল হচ্ছে মাইনাস c। ফরম্যাটটা কি? ফরম্যাটটা হচ্ছে x বাই a y বাই b ইকুয়াল 1। এটা হচ্ছে আমাদের ফরম্যাট। আর এই ফরম্যাটে যদি এটাকে নিয়ে আসতে চাই, এই আমাদের এই সমীকরণটাকে, তাহলে সুতরাং ডান পক্ষে হতে হবে 1, আর ডান পক্ষে 1 আনতে গেলে মাইনাস সি দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে হবে। এখন তাহলে আমরা মাইনাস সি দ্বারা উভয় পক্ষকে ভাগ করি। x ভাগ মাইনাস সি প্লাস by ভাগ মাইনাস সি ইকুয়াল হচ্ছে 1। উভয় পক্ষকে আমরা কি করলাম? মাইনাস সি দ্বারা ভাগ করলাম। কিন্তু এখানে একটা বিষয়, এখানে x যে আছে, x এর সহগ কিন্তু এখানে 1 আর y এর সহগ 1, কিন্তু এখানে x এর সহগ a এবং y এর সহগ b। এখন আমরা কি করব? এখানে x এর সহগ যদি 1 করতে চাই, তাই x এর সহগ 1 যেহেতু ax আছে, আমরা যদি a দিয়ে ভাগ করি সেই ক্ষেত্রে কিন্তু x এর সহগ 1 হয়ে যাবে। অর্থাৎ আমরা লব এবং হরকে, এই যে ভগ্নাংশটিকে লব এবং হরকে a দ্বারা এবং এই ভগ্নাংশটি লব এবং হরকে b দ্বারা ভাগ করব। এবং আমরা সমতুল ভগ্নাংশের ধারণা হতে জানি যে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ অথবা গুণ করলে ভগ্নাংশের মানে কোনো পরিবর্তন হয় না। এটা আমরা সমতুল ভগ্নাংশের ধারণা থেকে জানি। ওই ধারণা যদি এখন আমরা ব্যবহার করি, লব এবং হরকে একই সংখ্যা দ্বারা বা একই মান দ্বারা যদি ভাগ করি, সেক্ষেত্রে কি হবে? x ভাগ a c ভাগ a প্লাস by ভাগ b c b সমান সমান 1। এখানে আমাদের কি হচ্ছে? a কে a দিয়ে ভাগ করলে 1, b কে b দ্বারা ভাগ করলে 1। সুতরাং x এবং y সহগ মুক্ত হচ্ছে, অর্থাৎ সহগ হচ্ছে 1। আমরা আমাদের খণ্ডিতাংশের ফরম্যাট পেয়ে গেলাম। x এর খণ্ডিতাংশ, x অক্ষের খণ্ডিতাংশ এবং y অক্ষের খণ্ডিতাংশ। আর খণ্ডিতাংশের ধারণা ব্যবহার করে খুব সহজে x অক্ষের ছেদবিন্দু এবং y অক্ষের ছেদবিন্দু বের করা যায়, সেটা তো আমরা আগে থেকে জানি এবং আজকেও দেখলাম। এখন আমরা x অক্ষের ছেদবিন্দু ঋণাত্মক দিক বরাবর ধরে নিই। এটা আমরা কি ধরে নিব? b ধরে নিতে পারি। যার স্থানাঙ্ক হচ্ছে মাইনাস সি বাই এ 0। এটা হলো ছেদবিন্দু। আর এটা মাইনাস সি বাই বি, তাহলে এটা y অক্ষের ছেদবিন্দু। আমরা ধরে নিই এটা সি, আর স্থানাঙ্ক হলো 0 মাইনাস সি বাই বি। এখন আমরা কি করতে পারি? বিসি যোগ করতে পারি। আমরা কি করলাম? বিসি যোগ করলাম। আর আমাদের বিন্দু হচ্ছে পি বিন্দু। পি বিন্দু থেকে আমরা লম্ব আঁকবো। আমরা ধরে নেই পি বিন্দুটা এই জায়গাতে এক্স, এটা হলো পি বিন্দু। এখন পি বিন্দু থেকে যদি একটা লম্ব অঙ্কন করি, আমরা একটা লম্ব অঙ্কন করি, আমরা পি ই একটি লম্ব অঙ্কন করলাম। কি করলাম? পি ই একটি লম্ব অঙ্কন করলাম। এরপর কি করব? পি বি এবং পি সি যোগ করলাম। আমরা কি করলাম? এখানে আমরা পি বিন্দু হতে বিসি এর উপর পি লম্ব অঙ্কন করি। আমরা অঙ্কন করলাম। তারপর পিবি এবং
পিসি যোগ করি যোগ করি আমরা যোগ করলাম, কি করলাম, পিবি এবং পিসি যোগ করলাম, এই যে যোগ করে দিলাম। তা সুতরাং সুতরাং পি বি সি ত্রিভুজ অঙ্কিত হবে, অঙ্কিত হবে। আমরা কি পেলাম, পিবিসি একটি ত্রিভুজ পেলাম, পিবিসি। এখন আমরা কি করব, পিবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব কিসের মাধ্যমে, তিনটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক জানা থাকলে স্থানাঙ্ক জ্যামিতিতে যে ধারণাটা ব্যবহার করা হয় ক্ষেত্রফল নির্ণয়, সেই ধারণাটা ব্যবহার করে পিবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবো। কেননা আমরা তিনটি বিন্দু স্থানাঙ্ক জানি, পি বিন্দু জানি, বি বিন্দু জানি এবং সি বিন্দু জানি। আমরা দেখি পি বিন্দু স্থানাঙ্ক, পি এর স্থানাঙ্ক হচ্ছে পি, বি এর বিন্দুর স্থানাঙ্ক এবং সি বিন্দুর স্থানাঙ্ক। এটা হচ্ছে আমাদের তিনটি বিন্দুর স্থানাঙ্ক। এখন আমরা অতএব ত্রিভুজ পি বি সি এর ক্ষেত্রফল এখন আমরা পি, পি এর এক্স স্থানাঙ্ক, পি বিন্দুর, বি বিন্দুর এক্স স্থানাঙ্ক, সি বিন্দুর এক্স স্থানাঙ্ক, আবার পি বিন্দুর এক্স স্থানাঙ্ক। এখন আমরা পি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক, তারপর হচ্ছে বি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক, আর সি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক এবং পি বিন্দুর আবার ওয়াই স্থানাঙ্ক। এই তো আমাদের তিনটা শীর্ষবিন্দু জানা থাকলে ত্রিভুজ ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র বা ফরম্যাট। এখন আমরা হিসাবটা করে ফেলি। প্রথম আমরা কি করব, উপর থেকে নিচের দিকে কোণাকুণি গুণ করব। তাহলে এক্স আপন আর 0 গুণ করলে 0 হয়, 0। আচ্ছা, এখন এই দুটো গুণ হবে, সি আর সি গুণ করলে কি সি স্কয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস এ বি, তাহলে প্লাস সি স্কয়ার এ বি। তারপর হচ্ছে প্লাস 0 সাথে গুণ করব, 0 হলো। এখন আমরা গুণ করব, অর্থাৎ গুণ করলে আমরা কোণাকুণি উপর থেকে নিচের দিকে। এখন আমরা গুণ করব কোণাকুণি নিচ থেকে উপরের দিকে, আর নিচ থেকে উপরের দিকে গুণ করার সময় একটা মাইনাস চিহ্ন আমরা এখানে থাকবে, মাইনাস। এবার নিচ থেকে উপরে, তাহলে কি হবে, এই মাইনাস আর এই মাইনাস মিলে হবে প্লাস সি ওয়াই ওয়ান ভাগ এ। তারপরে এখন 0 থেকে 0 গুণ করলে মাইনাস 0, আর এটা গুণ করলে নিচ থেকে উপরে এখানকার মাইনাস আর এই মাইনাস মিলে হবে প্লাস সি এক্স সাব ওয়ান বাই বি। এই হচ্ছে আমাদের গুণফল। আমরা এখানে গুণ করলাম, তা গুণটা কিভাবে করলাম আমরা আরেকবার বোঝার চেষ্টা করি। উপর থেকে নিচের দিকে কোণাকুণি ভাবে গুণটা হবে, তখন আমরা চিহ্ন ব্যবহার করবো প্লাস, আবার নিচ থেকে উপরের দিকে কোণাকুণি আমরা গুণ করব, তখন চিহ্ন ব্যবহার করব মাইনাস। এই তো গেল আমাদের গুণ। এখন আমরা ক্যালকুলেশনটা করব। এখন আমরা খেয়াল করি 0 সি স্কয়ার এ বি, এটাও তো 0, সি ওয়াই এ প্লাস সি বাই বি। আমরা এটা করলাম। এখন আমরা যেটা করতে পারি,
প্রতি ক্ষেত্রে আমরা এবি নিতে পারি, এবি এ বি, আর লসাগু করলে হবে আমাদের এবি। তো এখানে আসছে আমাদের সি স্কোয়ার, আর এখানে এ কে, তাহলে বি সি ওয়াই সাব ওয়ান, এটা বি, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে বি এ সি এক্স সাব ওয়ান। আমাদের গুণফলটা চলে আসলো, অর্থাৎ আমাদের অবশেষে আমরা ত্রিভুজ পিবিসি এর ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। ত্রিভুজ কি পেলাম? পিবিসি এর ক্ষেত্রফল। আমরা এখানে লিখে রাখি ত্রিভুজ পিবিসি এর ক্ষেত্রফল। হাফ সি স্কোয়ার প্লাস বিসি ওয়াই সাব ওয়ান এসি এক্স সাব ওয়ান বাই এ। এখন এখন আমরা কি জানি যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা তো জানি যে হাত গুণন ভূমি গুণন উচ্চতা, এটা হলো ত্রিভুজ পিবিসি এর ক্ষেত্রফল, এটা আমরা জানি। তাহলে আমরা লিখতে পারি যে হাফ গুণন ভূমি, ভূমি অর্থাৎ হলো বিসি, আর উচ্চতা হলো পি ই, উচ্চতা কি পি ই। এখন আমরা বি এবং সি বিন্দুর স্থানাঙ্ক জানি, সুতরাং আমরা বিসি নির্ণয় করতে পারবো। হাফ, এটা হচ্ছে রুট, এটা হচ্ছে এক্স স্থানাঙ্ক, আমরা এখন দেখি বিসি মাইনাস সি বাই এ, এটা হলো 0 স্কোয়ার প্লাস এখানে কি দাঁড়ালো এক্স স্থানাঙ্কের বিয়োগ আর হলো ওয়াই স্থানাঙ্কের বিয়োগ, আর 0 তাহলে সি বাই বি স্কোয়ার, আর লম্ব মান আমরা জানি না, কেন হচ্ছে লম্ব দূরত্বটা বা লম্ব দৈর্ঘ্যটা তো আমরা নির্ণয় করব, আমরা এখানে তো পি নির্ণয় করব, সমান হাফ গুণন রুট সি স্কোয়ার বাই এ স্কোয়ার সি স্কোয়ার বাই বি স্কোয়ার গুণন পিই সমান সমান হাফ গুণন, এখন আমরা এখানে নিতে পারবো এস, আমরা এটা কি করতেছি লসাগু করে নিচ্ছি, তাহলে হচ্ছে সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার গুণন পি। এখন আমরা এখানে যেহেতু সি স্কোয়ার এবং সি স্কোয়ার আছে, সি স্কোয়ার আমরা কমন নিতে পারি। আচ্ছা, যদি কমন নেই সি স্কোয়ার এখানে আমরা কমন নিলাম, এখানে থাকতেছে বি স্কোয়ার যোগ এ স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, তারপরে এখন এখানে সি রুট এ স্কোয়ার বি স্কোয়ার এ বি গুণন পি ই, আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এই হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা ব্যবহার করে ক্ষেত্রফল। এখন দেখি আমরা ক্ষেত্রফলটা দুইভাবে দাঁড় পেলাম, একটা হলো তিনটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক জানা থাকলে সেই ধারণা ব্যবহার করে আমরা পিবিসি এর ক্ষেত্রফল পেলাম এটা, আর হাত গুণ ভূমি গুণ উচ্চতা এই সূত্রটা ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম এটা। এখন কথা হচ্ছে উভয়ই কিন্তু ত্রিভুজ পিবিসি এর ক্ষেত্রফল, পদ্ধতি ভিন্ন হতে পারে কিন্তু দুটোই কি
ত্রিভুজ পিবিসি এর ক্ষেত্রফল। দুটোই যেহেতু ত্রিভুজ পিবিসি এর ক্ষেত্রফল, তাহলে আমাদের মান অবশ্যই সমান হবে। মান কি হবে? সমান হবে। আমরা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে, এটা ঠিক, আমরা দুটো ত্রিভুজ, যে একই ত্রিভুজের ক্ষেত্রফল দুইভাবে অর্থাৎ দুইটি পদ্ধতিতে আমরা নির্ণয় করছি, কিন্তু যেহেতু ত্রিভুজটি একই, আমরা যে পদ্ধতিতে নির্ণয় করি না কেন মান কিন্তু উভয় ক্ষেত্রে একই হবে। যদি উভয় ক্ষেত্রে একই হয়, সুতরাং আমরা এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফলটা দেখাতেই পারি। আমরা এখন ক্ষেত্রফল দুটো সমান দেখাবো। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? ব্যাপারটা দাঁড়াবে যে এই ক্ষেত্রফল দুটোর মান কি সমান, অর্থাৎ এখানে তো আমাদের ক্ষেত্রফলের মানটা আছেই, এইটা কার সমান হবে? এই ক্ষেত্রফলের মানের সমান। আমরা এখানে হাফ, এইখানে আমরা যদি সি স্কয়ার বিসি ওয়াই সাব 1 প্লাস এসি এক্স সাব 1 আমরা এই দুটো তাহলে সমান দেখাতেই পারি। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এখানে হাফ এবং এখানে হাফ, উভয় পক্ষ থেকে হাফ আমরা বাদ দিতেই পারি। তারপরে এবি এবং এবি, উভয় পক্ষ থেকে আমরা এবিও বাদ দিতে পারি। সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? সেক্ষেত্রে দাঁড়াচ্ছে সি স্কয়ার বিসি ওয়াই সাব 1 এসি এক্স সাব 1 ইকুয়াল সি রুট এ স্কয়ার বি স্কয়ার গুণন পি ই। আমরা এটা পেলাম। এরপর আমরা বাম পক্ষে খেয়াল করি, প্রতিটি পদে সি আছে, সুতরাং আমাদের সি কমন নেই। আমাদের যদি সি কমন নেই তাহলে কি হচ্ছে? সি কমন নিলে এখানে সি বি ওয়াই সাব 1 এ এক্স সাব 1 ইকুয়াল সি রুট এ স্কয়ার বি স্কয়ার গুণন পি ই। এখন খেয়াল করি, এই পাশ সি, বাম পক্ষ সি, ডান পক্ষ সি, তো উভয় পক্ষ থেকে আমরা সিও বাদ দিতে পারি। আমরা যদি বাদ দেই সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? আমি এটা সাজায় লিখি, এক্স সাব 1 বি সি ইকুয়াল রুট এ স্কয়ার বি স্কয়ার পি ই। আমরা এরকম এই ধরনের একটা ধারণা পেলাম। আমরা এই বিষয়টা পেলাম। এখন আমরা পি এর মানটা খুব সহজে বের করতে পারি। রুট এ স্কয়ার বি স্কয়ার গুণ আসছে, তাহলে আমরা সাইড চেঞ্জ করে এটা ভাগ হবে। অতএব লম্বের দৈর্ঘ্য পি সমান, এখন আমরা দেখি এই রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার কি হবে? ডান বাম পক্ষে আসে ভাগ হবে, এখানে হচ্ছে ভাগ এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর এখানে এ এক্স সাব 1 বি ওয়াই সাব 1 প্লাস সি। আমাদের কিন্তু কাঙ্ক্ষিত মান আমরা নির্ণয় করে ফেলছি। কাঙ্ক্ষিত মান অর্থাৎ লম্বের দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারছি। এখন এই লম্বের দৈর্ঘ্য, এটাকে আমরা লম্ব দূরত্ব বলতে পারবো, বা এই পদ্ধতিতে আমরা লম্ব দূরত্ব নির্ণয় করতে পারবো। সেটা কি? সাপোজ যে পিই এবং এম এন দুটি সমান্তর রেখা আছে এবং এদের মধ্যবর্তী দূরত্ব, যেটাকে লম্ব দূরত্ব, সেটা আমরা এই ধারণা দিয়েও বের করতে পারবো। লম্বের দৈর্ঘ্য যে সূত্র বা ফরম্যাট দিয়ে আমরা বের করতে পারবো,
এটা যেটা আজকে নির্ণয় করলাম, এই ধারণা ব্যবহার করে আমরা দুটি সমতল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারবো, যেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো এই তো গেল যে কোনো নির্দিষ্ট রেখার বহিস্থ কোনো নির্দিষ্ট বিন্দু হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয়ের ধারণা বা সূত্র বা ফরম্যাট। এখন এটা আমরা ব্যবহার করে খুব সহজেই যে কোনো বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।